এ আলাপের সময় সুদানি সেনাপতি পাশে দাঁড়িয়েছিল। ইসহাক তাদের এক মূল্যবান কয়েদি, তার ব্যাপারে কোনোরকম ঝুঁকি নিতে রাজি নয় সেনাপতি। উমরু দরবেশও এক সময় কয়েদি ছিল। উমরু দরবেশ ধোকাও তো দিতে পারে। তাদের দুজনকে এক কামরায় গোপন আলাপের সুযোগ দেয়া সমীচীন মনে হলো না সেনাপতির। তাই এ আলাপের সময় সে পাশে দাঁড়িয়ে রইল। এ আলাপের জায়গাটি কারাগার ছিল না, কিন্তু তাই বলে নিরাপত্তাহীনও ছিল না। 4 জন পাহারাদার নিযুক্ত আছে এ বাড়িতে। 2 জন প্রহরী সামনের ফটকে, অন্য 2 জন পিছনের সংকীর্ণ দরজায়। তাদের সাথে আছে বর্শা ও তলোয়ার, আরও আছে তীর ধনুক। ইচ্ছে করলেই কেউ পালিয়ে যেতে পারবে এমন নয়। উমরু দরবেশ ও ইসহাক এখান থেকে পালিয়ে যাবে এমন কোনো ভয় বা আশঙ্কা ছিল না সেনাপতিরও। উমরু দরবেশ চাচ্ছিলেন সেনাপতি সেখান থেকে চলে যাক, কিন্তু যাওয়ার কোনো লক্ষণই দেখা গেল না সেনাপতির হাবভাবে। তার উপস্থিতিতে উমরু দরবেশ ইসহাককে খোলাখুলি কিছু বলতেও পারছেন না। ওদিকে যে কোনো সময় পাহাড়ি গোয়েন্দা এসে সব কিছু ফাঁস করে দিতে পারে। ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে অস্থির হয়ে পড়লেন উমরু দরবেশ। আশি গোসল ও বিশ্রামের জন্য পাশের কামরায় চলে গিয়েছিল। সে চলে এলে হয়তো সুদানি সেনাপতিকে সরানোর একটা কায়দা বের করতে পারত, কিন্তু তার এদিকে আসার নামগন্ধও নেই। সুদানি সেনাপতি শিকড় গেড়ে বসে আছে এক আসনে। এরই মধ্যে পেরিয়ে গেছে মূল্যবান কয়েকটি ঘণ্টা। হয়তো সে গোয়েন্দা শহরের প্রায় কাছাকাছি চলে এসেছে। সে এসে পড়লেই সমস্ত ব্যাপারটা তালগোল পাকিয়ে যাবে। সময় দ্রুত বয়ে যাচ্ছিল। উমরু দরবেশের 2 সঙ্গী আলীর সেই কমান্ডো 2 জন বারান্দায় এসে উদ্বেগের সাথে তাকিয়েছিল উমরু দরবেশের দিকে। উদ্দেশ্য, তিনি কোনো ইঙ্গিত বা ইশারা করলে যেন সাথে সাথে সে হুকুম তামিল করতে পারে। কিছুক্ষণ পর গোসল ও প্রসাধন সেরে বাইরে এলো আশি। তার সৌন্দর্য তখন ফুটে বের হচ্ছিল। সমস্ত ক্লান্তি ও অবসাদ দূর হয়ে সেখানে খেলা করছিল প্রাণবন্ত সজীবতা। সে কমান্ডোদের পাশে গিয়ে দাঁড়ালো। সেনাপতি কি চলে গেছে? আশি জিজ্ঞেস করল। না, এক কমান্ডো উত্তর দিল, তিনি ভেতরেই আছেন। তাকে তো সেখান থেকে সরানো দরকার। আশি এই বলে সে কামরার দিকে পা বাড়ালো। উমরু দরবেশ আশিকে কামরায় প্রবেশ করতে দেখল। আশিকে দেখে তার মনে আশার সঞ্চার হলো। সুদানের সেনাপতিও দেখল তাকে, যেন বৃষ্টি ধোয়া গোলাপি সাদায় মাখামাখি এক ফুটন্ত গোলাপ। চোখে তার রং লেগে গেল। আশির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। জবাবে আশিও প্রশ্রয়ের হাসি উপহার দিল তাকে। তারপর এগিয়ে সেনাপতির চেয়ারের পেছনে দাঁড়িয়ে চেয়ারের হাতলে ছড়িয়ে দিল তার ফর্সা হাত। সেনাপতি সে হাতের দিকে তাকালো মুগ্ধ চোখে। আশির প্রসাধনীর মাদকতাময় সৌরভ অনুভব করল তার চারপাশে। আশি উমরু দরবেশের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে তার মনোভাব বুঝতে চেষ্টা করল। উমরু দরবেশ সুযোগ পেয়ে ইঙ্গিতে সেনাপতিকে সরিয়ে নিতে বললেন আশিকে। ইসহাক ভাই, উমরু দরবেশ প্রশ্ন করলেন, আমরা কি সুদানের সন্তান নই? আমরা সর্বপ্রথম ইসলামের সন্তান, ইসহাক উত্তর দিলেন। আমি এখনও মিশরের সেনাবাহিনীর কমান্ডার ও সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীর এক অনুগত সৈনিক। যদি সুদান আমার মা হয়, তবে আমি আমার মাকে ইসলামের শত্রুদের হাতে তুলে দিতে পারি না। আশি পিছন থেকে সুদানি সেনাপতির কাঁধে আস্তে করে চাপ দিয়ে তার মনোযোগ আকর্ষণ করল। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, মাত্র কয়েকদিনের ব্যবধানেই সুদানের সেনাপতির মন কি আমার দিক থেকে উঠে গেল? হাসছিল আশি। সেনাপতি তৃষিত কণ্ঠে তার হাত ধরে বলল, আমার সাদা গোলাপ, আকাশে যতদিন চাঁদ থাকবে ততদিন তোমার আকর্ষণ অম্লান থাকবে হৃদয়ে। আমি এমন কঠিন ও কষ্টকর কাজ থেকে ফিরে এসেছি। আবারও সে জঙ্গলিদের কাছে ফিরে যেতে হবে, যাদের কাছে পান করার পানি ছাড়া আর কিছুই থাকে না। কতদিন এক ঢোক শরাবও পান করার সুযোগ হয় না আমার। ওহো, তাই তো সুন্দরী, আমি ওদের কথার জালে ব্যস্ত হয়ে তোমাকে তো ভুলেই গেছিলাম। পাশের কামরায় যাও, আমি আসছি। হুঁ, আশি বলল, আসছি মানে কি? আমি কি ওখানে একা একা বসে মাছি মারব? সেনাপতি তাকালো ইসহাক ও উমরু দরবেশের দিকে। না, এখানে কোনো ভয় বা সন্দেহের কিছু নেই। তাছাড়া দুদিকেই আছে সশস্ত্র প্রহরী। ঠিক আছে, উমরু দরবেশ তার কথার জাদু চালিয়ে যাক, ক্ষতি কি? আশি পুরুষ বশীভূত করার বিদ্যায় ওস্তাদ।
শিশুকাল থেকেই পুরুষদের ফাঁসানোর প্রশিক্ষণ পেয়েছে সে। এ ফাঁদ কেটে সেনাপতি বা বেরিয়ে যাবে কেন? সুদানি সেনাপতি ধরা দিল ফাঁদে। তার মোহময় হাসিতে ভুলে তার পিছু পিছু চলে গেল পাশের কামরায়। সেখানে গিয়ে এক চাকরানিকে বলল, শরাব লাগাও। মদ ওই কামরাতেই ছিল। চাকরানি মদ ও মদের পাত্র ওদের সামনে রেখে বেরিয়ে গেল কামরা থেকে। আশি পেয়ালায় মদ ঢেলে সেনাপতির সামনে বাড়িয়ে বলল, খাও। আশির পাল্লায় পড়ে পেয়ালার পর পেয়ালা শরাব পান করে চলল সেনাপতি। নিয়ত পরিষ্কার থাকলে আল্লাহ তাকে সাহায্য করেন। উমরু দরবেশ ইসহাককে বলল, আমি যা চিন্তা করেছিলাম তা অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে। সব কথা বলার সময় এখন নয়। আগে এ শহর থেকে বেরোই, তারপর সব কথা তোমাকে খুলে বলতে পারবো। দুজন কমান্ডো সঙ্গে নিয়ে এসেছি। এখানে সামনের ফটকে দুজন ও পিছনের দরজায় দুজন, মোট 4 জন প্রহরী আছে। সামনের ফটকে আমরা যাব না, আমরা বেরোবো পেছনের দরজা দিয়ে। ফলে আমাদের শুধু পেছন দিকে 2 প্রহরীর ব্যবস্থা করতে হবে। আমরা যে 4টি ঘোড়া নিয়ে এসেছি সেগুলো ওখানেই প্রস্তুত রাখা হয়েছে। প্রহরীদের 4টি ঘোড়াও সেখানে রাখা। তোমার জন্য সেখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে হবে। আমাদের এলাকায় মিশর থেকে কিছু লোক এসেছে। তাদের নেতা অতিশয় বিচক্ষণ ও বুদ্ধিমান লোক। আমি তার নাম জানতে চেয়েছিলাম, কিন্তু তিনি তার নাম আমার কাছে প্রকাশ করতে রাজি হননি। তারাই পাহাড়ি অঞ্চলে প্রতি মুহূর্তে কী ঘটছে সে সংবাদ কায়রো পৌঁছে দিচ্ছে। তাদের সহায়তায় সেখানে সব সুদানি গুপ্তচরকে বন্দী করা হয়েছে। তিনিই তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে 2 জন কমান্ডো পাঠিয়ে দিয়েছেন। থামলেন উমরু দরবেশ। এদিক ওদিক তাকিয়ে বললেন, সেনাপতিকে সরিয়ে নিয়ে মেয়েটি কোথায় গেল আমি একটু দেখে আসি। মেয়েটাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। তুমি তৈরি হয়ে নাও। কেন? ইসহাক জিজ্ঞেস করলেন, ওই বদ মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? বাইরে গিয়ে তোমাকে সব বলবো। উমরু দরবেশ বলল, সে যেন তেন সম্পর্ক নয়, মেয়েটি মুসলমান। উমরু দরবেশ কামরা থেকে বাইরে বেরিয়ে এলেন। প্রহরীরা দেখেছে সুদানি সেনাপতিও এ মেহমানকে যথেষ্ট সম্মান ও সমীহ করেন। সেজন্য তারাও তাকে বিপজ্জনক ব্যক্তি ভাবার পরিবর্তে সম্মানিত মেহমান হিসেবেই দেখছিল। এমন মেহমানকে অসন্তুষ্ট করে সেনাপতির বিরাগভাজন হওয়ার ঝুঁকি কে নেই? তিনি প্রথমে বারান্দায় বসা 2 সঙ্গীর কাছে গেলেন। তিনি তাদের বললেন, এখনই প্রহরীদের সামাল দিতে হবে। তিনি আস্তে করে আশির কামরার দরজায় ধাক্কা দিলেন। দরজা নড়ে উঠল। সেনাপতি নেশার ঘরে জড়িত কণ্ঠে বলে উঠল, কে কে ওখানে? আমি দেখছি, বলল আশি। সে উঠে এসে দরজা খুলে সামান্য একটু ফাঁক করে উমরু দরবেশকে দেখতে পেল। চোখে চোখে কথা হলো ওদের। আশি দরজা বন্ধ করতে করতে বলল, কই, কেউ না তো। সম্ভবত বাতাসের ধাক্কায় দরজা নড়ে উঠেছিল। দরজা বন্ধ করে আশি আবার ফিরে এলো সেনাপতির কাছে। তাকে ধরে পালঙ্কে শুইয়ে দিল। সেনাপতি বাহু বাড়িয়ে বলল, তুমিও আসো সুন্দরী, নেশায় নেশায় আমাকে পাগল করে দাও। তুমি শোও, আমি একটু বাথরুম থেকে আসি। আশি ধীর পদে সরে এলো সেখান থেকে। আস্তে করে দরজা খুলে বাইরে চলে এলো এবং সন্তর্পণে বাইরে থেকে বন্ধ করে দিল দরজা। উমরু দরবেশ আশি ও 2 কমান্ডোকে নিয়ে ইসহাকের কামরায় গেলেন। ততক্ষণে সেই সুদানি গোয়েন্দা শহরে চলে এসেছে। শহরে ঢুকেই গোয়েন্দা হেডকোয়ার্টারের পথ ধরল সে লোক। উমরু দরবেশ পেছন দরজার 2 প্রহরীকে ডাকলেন। বলল, ভেতরে যে কয়েদি আছে তাকে কারাগারে নিতে হবে। তোমরা জানো তার সাথে কথা বলার জন্যই সেনাপতি আমাকে ডেকেছিলেন, কিন্তু এখানে কথা বলে সুবিধা হচ্ছে না। তাই সেনাপতি বলেছেন কয়েদিকে কারাগারে নিয়ে যেতে। যাও, কয়েদিকে হাত বেঁধে নিয়ে এসো। 2 প্রহরী কয়েদিকে আনার জন্য পা বাড়ালো। তিনি বলল, দাঁড়াও, আমিও যাচ্ছি তোমাদের সাথে। ওরা 3 জন একত্রে ভেতরে প্রবেশ করল। ওরা ইসহাকের কামরায় ঢোকার সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে একই সাথে 2 কমান্ডো 2 প্রহরীকে ঝাপটা ধরে তাদের বুকে মুহূর্তের মধ্যে খঞ্জর ঢুকিয়ে দিল। কেন তাদেরকে মারা হলো সে কথা বুঝার আগেই 2 প্রহরী মৃত্যুর কোলে ঢলে পড়ল। সুদানি গোয়েন্দা তখন গোয়েন্দা অফিসের হেডকোয়ার্টারে পৌঁছে গেছে। সে যখন সুদানি গোয়েন্দা বিভাগের প্রধানের সামনে বসে রিপোর্ট করছিল, উমরু দরবেশ তখন ইসহাককে বলছিলেন, ইসহাক, তাড়াতাড়ি জলদি বের হও। ওরা বেরিয়ে এসে ঘোড়ার পিঠে চড়ে বসল। প্রধান ফটকের 2 প্রহরী তখনও জানে না প্রাসাদের ভেতর কি ভয়ানক কাণ্ড ঘটে গেছে। জানে না উমরু দরবেশ ও তার সঙ্গীরা বন্দি ইসহাককে নিয়ে পালিয়ে যাচ্ছে তাদের ফাঁকি দিয়ে। তারা নিশ্চিন্ত মনে ফটকে দাঁড়িয়ে ডিউটি দিয়ে চলল।
ইসহাককে নিয়ে উমরু দরবেশ যখন ঘোড়ায় চড়ে বসল তখন অনেক রাত। শহরের পথঘাট শুনশান, ফাঁকা। নৈশ প্রহরী ছাড়া সবাই ডুবে আছে ঘুমের অতল তলে। 5টি ঘোড়ার পিঠে চড়ে বসেছে 4 জন পুরুষ ও 1 জন নারী। যত দ্রুত সম্ভব তারা শহর থেকে বেরিয়ে যেতে চায়। ঘোড়ার পিঠে চাবুক কষল ওরা। সবার সামনে উমরু দরবেশ, তার পেছনে আসি, তার পেছনে ইসহাক এবং সবার পেছনে পাশাপাশি আলী বিন সুফিয়ানের অসম সাহসী জানবাজ 2 কমান্ডো। রাতের নীরবতা খান খান করে তীর বেগে ছুটে চলল ঘোড়া। নৈশ প্রহরীরা কিছু বুঝে ওঠার আগেই শহর থেকে বেরিয়ে এলো ওরা। কারা যায়, কোথায় যায়, এ কথা জানার আগেই মরুভূমির বিপুল বিস্তারে অন্ধকারে হারিয়ে গেল এ ছোট্ট দলটি। নৈশ প্রহরীরা জানতেও পারল না সুদানি কারাগারের 2 মূল্যবান কয়েদি এবং সুদানি গোয়েন্দা বাহিনীর হীরার টুকরো এক মেয়েকে নিয়ে কেটে পড়েছে মিশরি 2 কমান্ডো। পাহাড়ি গোয়েন্দার রিপোর্ট পেয়েই তাকে নিয়ে সেনাপতির কাছে ছুটল গোয়েন্দা প্রধান। পথে বেরিয়েই তারা দেখতে পেল 5টি ঘোড়া ঊর্ধ্বশ্বাসে তাদের পাশ কেটে এগিয়ে যাচ্ছে। কিন্তু এসব দিকে খেয়াল করার মতো মন মানসিকতা তখন ওদের ছিল না। ওদের মগজে কাজ করছিল একটাই চিন্তা, উমরু দরবেশের মিশন ব্যর্থ হয়েছে, এ খবর সেনাপতিকে পৌঁছাতে হবে। তারা সেনাপতির বাসায় খোঁজ নিয়ে জানতে পারল তিনি রাতে বাসায় ফেরেননি। সঙ্গে সঙ্গে তারা ছুটল সেনা অফিসে। ওখান থেকে জানতে পারল তিনি বেসামরিক এলাকায় সামরিক বাহিনীর গোপন আস্তানায় আছেন। সঙ্গে সঙ্গে তারা ছুটল সেখানে। তারা সেখানে পৌঁছে সদর দরজায় করাঘাত করল। পরিচয় নিয়ে ফটক খুলে দিল পাহারারত প্রহরীদ্বয়। গোয়েন্দা প্রধান বলল, সেনাপতি এখন কোথায়? প্রহরীরা তাদেরকে সেই কামরা দেখিয়ে দিল যেখানে তিনি আশিকে নিয়ে শরাবের আসর জমিয়েছিলেন। পাহাড়ি গোয়েন্দা ও গোয়েন্দা প্রধান ছুটে গেল সেই কামরায়। কামরায় মাতাল সেনাপতি তখন নেশার ঘরে বেহুঁশ। তাকে ডাকা হলো, কিন্তু ঘুম ভাঙল না তার। গায়ে ঝাঁকুনি দিয়ে বলা হলো, উঠুন, জরুরি খবর আছে। কিন্তু তাতেও তার হুঁশ হলো না। শেষে তার নাকে মুখে পানির ছিটা দেয়া হলো। জড়িত কণ্ঠে তিনি বলল, কি ব্যাপার, এত রাতে বিরক্ত করছো কেন? গোয়েন্দা প্রধান বলল, গুরুত্বপূর্ণ খবর আছে, জলদি উঠুন। এবার ঘুম সম্পূর্ণ টুটে গেল সেনাপতির। তিনি সজাগ হয়ে বলল, উমরু দরবেশ ও তার সাথীরা কোথায়? সে খবর নিয়ে আমি এসেছি, বলল পাহাড়ি অঞ্চল থেকে আগত গোয়েন্দা। কি খবর নিয়ে এসেছ? উমরু দরবেশের মিশন ব্যর্থ হয়ে গেছে। মিশরের গোয়েন্দারা ধরে নিয়ে গেছে আশি, উমরু দরবেশ এবং আমাদের অন্যান্য সাথীদের। একজন নিহত হয়েছে ওদের হাতে। কি আবল তাবল বকছ? আশি এবং উমরু দরবেশ তো এখন এখানেই আছে। তাদের মিশন সম্পূর্ণ সফল হয়েছে। উমরু দরবেশ সেখানকার জনগণকে শেষ পর্যন্ত বোকা বানাতে পেরেছে। এবার বিস্মিত হবার পালা এই গোয়েন্দার। সে অবাক হয়ে বলল, উমরু দরবেশ এবং আশি এখানে? সে কি করে হয়? আমি নিজের চোখে দেখেছি, আমাদের সবাই ধরা পড়ে গেছে। আশি এবং উমরু দরবেশকে ঘিরে রেখেছে মিশরের একদল কমান্ডো বাহিনী। তোমার মাথা খারাপ হয়ে গেছে। পাশের কামরায় গিয়ে দেখো, উমরু দরবেশ ওখানেই আছে। ওরা দুজন ছুটে গেল পাশের কামরায়। সেখানে আশি, উমরু দরবেশ, তার 2 ভক্ত, কয়েদি ইসহাক, ওরা কেউ নেই। তার বদলে সেখানে পড়ে আছে তাদেরই 2 প্রহরীর রক্তাক্ত লাশ। গোয়েন্দা প্রধান কিছুক্ষণ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বাসই করতে পারছিল না চোখের সামনে পড়ে আছে মহলের 2 প্রহরীর লাশ। তখনও লাশ থেকে রক্ত চুইয়ে পড়ছে। কামরার মেঝে ভেসে গেছে সেই রক্তে। গোয়েন্দা প্রধান ছুটে কামরা থেকে বাইরে এলো। বারান্দায় দাঁড়িয়ে তাকালো ফটকের দিকে। সেখানে 2 প্রহরী নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে। তিনি চিৎকার করে ডাকলেন, এই উল্লুকের দল, জলদি এদিকে এসো। প্রহরীরা ছুটে এলো। গোয়েন্দা প্রধান ত্রস্ত পায়ে গিয়ে ঢুকল সেনাপতির কামরায়। তার পেছনে পেছনে হতভম্ব সেই গোয়েন্দা। সেনাপতি তখনও মদের নেশা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। আচ্ছন্নের মতো বসেছিল কামরায়। গোয়েন্দা প্রধান বলল, সর্বনাশ হয়ে গেছে। আমাদের 2 প্রহরীকে খুন করে পালিয়েছে বন্দীরা। কি বলছো তুমি? তড়াক করে লাফিয়ে উঠল সেনাপতি। ওরা ও ঘরে নেই। ওখানে আমাদের 2 প্রহরীর লাশ পড়ে আছে। বন্দীরা উধাও। আশি কোথায়? তাকেও কোথাও দেখছি না। সেনাপতি ছুটে গেল সে কামরায়। তার পেছন পেছন গেল ফটকের প্রহরীরা। শোরগোল ও ছোটাছুটি শুরু হয়ে গেল মহলময়। ডাক চিৎকারে জেগে উঠল মহলের চাকর চাকরানি ও খাদেমরা। হইচই ও হট্টগোল শুনে মনে হচ্ছিল বাড়িতে ডাকাত পড়েছে।
মহল জুড়ে যখন এ হুলস্থুল চলছিল, উমরু দরবেশ, ইসহাক, 2 কমান্ডো ও 80 তখন শহর থেকে অনেক দূরে। শিকারীর তাড়া খেয়ে মৃত্যু ভয়ে ভীত হরিণীর মতো ওরা তখন ছুটছে সেই পাহাড়ি অঞ্চলের দিকে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছেন আলী বিন সুফিয়ান। একসময় কোলাহল কিছুটা কমল। সেনাপতি, গোয়েন্দা প্রধান ও পাহাড়ি অঞ্চল থেকে আগত গোয়েন্দাকে নিয়ে এক কামরায় বসল আলোচনার জন্য। তার কাছ থেকে শুনল উমরু দরবেশের তৎপরতার পূর্ণ বিবরণ। উমরু দরবেশ তাদের বোকা বানিয়েছে বুঝতে পেরে শক্ত হয়ে উঠল চোয়ালের মাংসপেশি। দাঁতে দাঁত চেপে অস্পষ্ট কণ্ঠে সে কেবল উচ্চারণ করল, গোয়েন্দা প্রধান বলল, এখনই ওদের পিছু ধাওয়া করা দরকার। রাখো তোমার পিছু ধাওয়া, এখান থেকে ওরা বেরিয়েছে 1-1.5 ঘন্টার আগে। তুমি কি মনে করো ওদের নাগাল পাওয়া এতই সোজা? আহাম্মক, ওরা এখন ছুটছে প্রাণের মায়ায়। যতই চেষ্টা করো কিছুতেই আর ওদের নাগাল পাবে না। ওদের পিছু ধাওয়া করার চিন্তা বাদ দিয়ে কিভাবে আত্মরক্ষা করবে সেই চিন্তা করো। 80 এবং উমরু দরবেশের কাছে এমন সব তথ্য আছে আমাদের সর্বনাশ করার জন্য, যা যথেষ্ট। আমি ভাবছি মিশরীয় গোয়েন্দা বাহিনী এসব তথ্য পেলে আমাদের ভাগ্যে কি ঘটবে। পরদিন মধ্যরাতে উমরু দরবেশ সবাইকে নিয়ে পাহাড়ি এলাকায় প্রবেশ করলেন। আলী বিন সুফিয়ান তার জন্য অধীর অপেক্ষা করছিলেন। তার আস্থা ছিল, মিশন যত জটিল ও দুঃসাহসিক হোক না কেন, উমরু দরবেশ এ মিশনে সফল হবে। আলী বিন সুফিয়ান প্রথমে ভাবলেন ইসহাককে নিয়ে ও ফিরে এলে ওদের তিনি মিশরে পাঠিয়ে দেবেন, কিন্তু পরে ভেবে দেখলেন পাহাড়ি এলাকায় এরই মধ্যে যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে, তার মোকাবিলায় এদের দুজনকেই এই এলাকায় রেখে দেওয়া প্রয়োজন। ওরা এলাকায় থাকলে এবং লোকদের সাথে মেলামেশা করলে মানুষ অন্তরে সাহস ও তৃপ্তি পাবে। সুদানের যে ধোঁকাবাজ, একথা সবার মনে বদ্ধমূল করে দিতে পারলে ভবিষ্যতে ওরা নতুন কোনো চাল চাললেও জনগণ সহজে তা বিশ্বাস করবে না। সুতরাং উমরু দরবেশের দল এখানে এসে পৌঁছার সাথে সাথে আলী বিন সুফিয়ান তাদের দেখাশোনার জন্য কিছু লোককে নিযুক্ত করলেন। এরপর মিশর সেনাবাহিনীর কিছু চৌকস কমান্ডোকে পুরো এলাকায় ছড়িয়ে দিলেন, যাতে ওরা সুদানিদের যে কোনো তৎপরতার খবর দ্রুত সংগ্রহ করতে পারে। ওদের বললেন যে কোনো ধরনের খবর পাওয়ার সাথে সাথে তা কায়রোয় পৌঁছানোর ব্যবস্থা করবে, আর ছোটখাটো হামলা এলে তা মোকাবেলার জন্য কায়রোর সিদ্ধান্তের জন্য বসে থাকবে না। সুদানি বাহিনী আক্রমণ করলে গোপনে রাতে পিছন থেকে অতর্কিত আক্রমণ চালিয়ে ওদেরকে এ এলাকা থেকে বিতাড়িত করে দেবে। আলী বিন সুফিয়ান সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিয়ে এক সন্ধ্যায় কায়রোর পথ ধরলেন। সঙ্গী হলো তার সাথে আসা অপর 3 কমান্ডো। 4 জনের ছোট্ট কাফেলা যখন পথে নামল, তখন ওদের বিদায় জানানোর জন্য সেখানে জমায়েত হয়েছিল গ্রামের কয়েক হাজার লোক। লোকগুলোর চোখে মুখে তখন ইমানের দীপ্তি জ্বলজ্বল করছিল। প্রতিটি হৃদয় আপনজন হারানোর বেদনায় বিধুর ছিল, চোখে ছিল উদ্গত অশ্রু। আলী বিন সুফিয়ান আল্লাহ হাফেজ বলে ঘোড়ায় চড়ে বসলেন। দেখতে দেখতে আলী ও তার সঙ্গীদের ঘোড়া দৃষ্টির আড়ালে চলে গেল। লোকগুলো বোবা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল ওদের গমন পথের দিকে। আলী বিন সুফিয়ান যখন সুদানি ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে পাহাড়ি অঞ্চলের মুসলমানদের জন্য ছিনিয়ে আনছিলেন বিজয়, বুদ্ধির খেলায় হারিয়ে দিয়ে সেখানে মিশরের সপক্ষে জনমতকে সংগঠিত করছিলেন, আইবি তখন ত্রিদলীয় জোটকে পরাজিত করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলেন হলবের দিকে। মুসলিম আমিরদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে সুলতান আইবির বিজয় ওদের মনোবল ভেঙে দিয়েছিল। সম্মিলিত আক্রমণ প্রতিহত করে ক্ষান্ত হননি সুলতান। আলাদা আলাদাভাবে গুমাস্তগিন, সাইফুদ্দিন ও আল মালিকুস সালেহের ক্যাম্পে চড়াও হয়ে তাদের তছনছ করে দেন। বাধ্য হয়ে প্রাণের মায়ায় এই 3 শক্তির সৈন্যরা তখন পালিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করছিল। সম্মিলিত বাহিনীকে পরাজিত করার পর সুলতান সালাহ উদ্দিন আইবি পলাতক বাহিনীর পিছু ধাওয়া করলেন। সম্মুখে অগ্রসর হয়ে পথের ছোট ছোট রাজ্য ও কেল্লা একের পর এক বশীভূত করে এগিয়ে চললেন হলবের দিকে। হলব ছিল সম্মিলিত বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং আল মালিকুস সালেহের সর্বশেষ আশ্রয়স্থল ও সামরিক কেন্দ্র। সুলতান আইবি একবার এই শহর অবরোধ করে শেষে অবরোধ উঠিয়ে নিতে বাধ্য হয়েছিলেন আন্তর্জাতিক চক্রান্তের কারণে। আল মালিকুস সালেহ আইবির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে সেখানকার মুসলমানদেরকে তার বিরুদ্ধে এমনভাবে খেপিয়ে তুলেছিল যে তারা মরণপণ করে আইবির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
সুলতান আইয়ুবী তাদের শৌর্য বীর্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সুলতান আইয়ুবী 3 বাহিনীকে পরাজিত ও বিতাড়িত করার পর স্বাভাবিকভাবেই 3 বাহিনীর সৈন্যরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সুলতান আইয়ুবী এ বিচ্ছিন্ন সৈন্যদের পিছু ধাওয়া করলে মোকাবেলা করার পরিবর্তে তারা অস্ত্র সমর্পণ করে প্রাণ বাঁচানোর জন্য বন্দিত্ব কবুল করে নেয়। অনেকে নিজেদের ভুল বুঝতে পেরে যোগ দেয় আইয়ুবীর বাহিনীতে। আইয়ুবী তার বাহিনী নিয়ে দ্রুতগতিতে হলবের দিকে অগ্রসর হতে থাকেন, কারণ তিনি হলববাসীদের নতুন করে প্রস্তুতি গ্রহণের সুযোগ দিতে চাচ্ছিলেন না। তিনি তার সৈন্যদের দুভাগে ভাগ করলেন। একদলকে পলায়নপর সৈন্যদের পিছু ধাওয়া, পথের গুরুত্বপূর্ণ চৌকি, ফাঁড়ি ও ছোট ছোট রাজ্য জয় করার কাজে লাগালেন। এদের নেতৃত্বে থাকলেন তিনি নিজে। অন্য দলটি সাজালেন কমান্ডো বাহিনী দিয়ে। তাদের বললেন, পলায়নপর সৈন্যদের এড়িয়ে ভিন্ন পথে দ্রুত তোমরা হলবের দিকে এগিয়ে যাও। পথে বড় ধরনের সেনাদলকে পালাতে দেখলে ওদের পেরিয়ে গিয়ে সামনে থেকে অবরোধ করে দাঁড়াবে। তাতে ভয় পেয়ে তারা কাল বিলম্ব না করে আত্মসমর্পণ করতে ছুটে আসবে। হলবের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে হলবে ছুটে যাচ্ছিল। সামনে অগ্রসর হওয়ার পর তাদের কমান্ডোরা এক জায়গায় দাঁড়িয়ে অনেককে একত্রিত করল। তারপর সবাইকে নিয়ে পুনরায় ছুটল হলবের দিকে। বেশ কিছু দূর যাওয়ার পর ওরা দেখতে পেল সামনে সুলতান আইয়ুবীর বাহিনী রাস্তা অবরোধ করে বসে আছে। হলবের সৈন্যরা রাস্তায় আটকা পড়ে গেল। তাদের আর যুদ্ধ করার শক্তি ছিল না। শক্তি বলই শুধু নিঃশেষ হয়নি তাদের, সাথে সাথে অস্ত্র ও রসদও প্রায় ফুরিয়ে এসেছিল। বিশেষ করে খাদ্য ও পানির সমস্যা ছিল তীব্র। সামনে আইয়ুবীর বাহিনী পথ অবরোধ করে বসে আছে। পেছন থেকেও ধেয়ে আসছে আইয়ুবীর ফৌজ। এ অবস্থায় চারদিকে ওরা কেবল মৃত্যুর অন্ধকারই দেখতে পেল। সৈন্যরা রাস্তায় আটকে পড়ে যখন মৃত্যুর প্রহর গুনছিল, তখন সুলতান আইয়ুবীর কমান্ডো বাহিনীর একটি দল ঘুরে পাশ থেকে অতর্কিত হামলা চালালো ওদের উপর। তারা প্রতিপক্ষকে নিঃশেষ করার পরিবর্তে চিৎকার করে বলতে লাগলো, হলবের সৈন্যরা, তোমরা অস্ত্র সমর্পণ করো। আমরা তোমাদের হত্যা করতে চাই না। তোমাদের সাথে আমাদের কোনো লড়াই নেই। আমাদের লড়াই তোমাদের ক্ষমতালিপ্সু শাসকদের সাথে। এ ঘোষণা শুনে কেউ আর লড়াই করতে এগিয়ে এলো না। সকলে অস্ত্র সমর্পণ করে মেনে নিল আইয়ুবীর বশ্যতা। হলবের পথে পথে এ নাটক চলতেই লাগল। সুলতান আইয়ুবী ছিলেন রণাঙ্গনের একেবারে পিছনে। তার কাছে সংবাদ পৌঁছতে লাগলো হলবের সৈন্যরা সর্বত্র অস্ত্র সমর্পণ করছে। তিনি বললেন, যদি এ সেনাবাহিনী খ্রিস্টানদের হতো তবে আমি তাদের কাউকে ক্ষমা করতাম না, একজনকেও জীবিত রাখতাম না। কিন্তু এরা যে আমার ভাই, কেন তারা অস্ত্র ধরেছে তাই তারা জানে না। তাদেরকে ভুল বুঝিয়ে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হয়েছে। অতএব এরা যদি অস্ত্র সমর্পণ করে তবে এদের কাউকে কোনো রকম কষ্ট দেবে না। আমি আমার কষ্ট কাউকে বুঝাতে পারবো না। এদের সবাইকে ক্ষমা করে দেওয়ার পরও আমার মনে কোনো রকম শান্তি আসবে না। যতদিন বেঁচে থাকি আমার আত্মা হাহাকার করে বলতে থাকবে, আইয়ুবী, তুমি তোমার মুসলমান ভাইদের বুঝাতে পারোনি। কেবল দিনের জন্যই তোমার এ লড়াই। যদি এটা বুঝাতে পারতে তবে এরা তোমার বিরুদ্ধে অস্ত্র ধরত না। খালি হয়ে যেত না মুসলিম মায়েদের শত শত বুক। মুসলিম বোনদের অশ্রু এ হাহাকার ভারী করে তুলত না আকাশ বাতাস। হাই, আমার শাসনকালে মুসলমানদের অস্ত্র নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। এ ব্যর্থতা তো আমার। যদি আমাদের এ ভাইরা আজ বন্ধু ও শত্রু চিনতে পারে তবে এই জিল্লতির লড়াই থেকে বেঁচে যায় আমি। পরের দিনই আল্লাহ সুলতান আইয়ুবীর প্রার্থনা মঞ্জুর করলেন। তিনি দেখলেন 2 অশ্বারোহী তার দিকে এগিয়ে আসছে। একজনের হাতে সাদা পতাকা। তাদের ডানে বামে আইয়ুবীর বাহিনীর 2 কমান্ডার। নিকটে এসে অশ্বারোহীরা থেমে গেল। আইয়ুবীর এক কমান্ডার অশ্বপৃষ্ঠ থেকে নেমে তাকে সালাম দিয়ে বলল, হলবের শাসক আল মালিকুস সালেহ আপনার কাছে সন্ধির প্রস্তাব পাঠিয়েছেন। এই 2 দূত আপোষ মীমাংসার প্রস্তাব বহন করে এনেছে। এক দূত এগিয়ে সন্ধি প্রস্তাবের পত্রটি সুলতান আইয়ুবীর হাতে সমর্পণ করল। সুলতান আইয়ুবী পত্র পাঠ করে দূতকে বললেন, আল মালিকুস সালেহকে বলবে, সালাহ উদ্দিন আইয়ুবী যখন যুদ্ধের আগে তার কাছে সন্ধির প্রস্তাব পাঠিয়েছিলেন তখন আপনি তার দূতকে ফেরাউনের মতো অপমান করে সে সন্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আজ আল্লাহ জাল্লে শানুহু আমাকে এমন শক্তি দিয়েছেন যে
তার সৈন্য ও শক্তিকে যাতায় পিষে শেষ করতে পারি। কিন্তু আমার শত্রু তুমি নও। তুমি সেই পিতার সন্তান যিনি খ্রিস্টান শক্তিকে নতজানু করে রেখেছিলেন যুগের পর যুগ। আর তুমি খ্রিস্টানদের সাথে বন্ধুত্বের গাঁটছড়া বেঁধে তোমারই পিতার গড়া সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ। তাকে গিয়ে বলবে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আর দোয়া করছি আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। সুলতান আইয়ুবী সন্ধি প্রস্তাবে আরও কিছু শর্ত আরোপ করে ওদের সম্মতি নিয়ে সন্ধি প্রস্তাব মেনে নিলেন। সন্ধির প্রথম শর্ত ছিল আল মালিকুস সালেহ তার সৈন্যবাহিনী হলবে ফিরিয়ে নিতে পারবে। দ্বিতীয় শর্ত হল আইয়ুবীর সৈন্যরা যখন হলবে প্রবেশ করবে তখন তাদের অগ্রযাত্রায় কোনো রকম বাধার সৃষ্টি করতে পারবে না আল মালিকুস সালেহের সৈন্যরা। এ সন্ধির শর্ত অনুসারে আস সালেহ তার সৈন্য হলবে ফিরিয়ে নিয়ে গেল। সাইফুদ্দিনও পিছু সরে পালিয়ে মুসেলের দিকে ফিরে গেল। গোমাস্তগিন তার কেল্লা হারানে ফিরে না গিয়ে হলবে যাত্রা করল। সুলতান আইয়ুবী তার সৈন্য অভিযান আরও সামনে এগিয়ে নিয়ে হলবের পথে গুরুত্বপূর্ণ স্থান তুর্কমানে স্থায়ী ক্যাম্প করে সেখানে অবস্থান নিলেন। এই ক্যাম্পে অবস্থানকালে একদিন একটি অভাবিত ঘটনা ঘটল। হলব থেকে এক কসেদ তার কাছে এসে আল মালিকুস সালেহের একটি বিশেষ পত্র তার হাতে তুলে দিল। সুলতান আইয়ুবী পত্রটি পড়ে চমকে উঠলেন। এ চিঠি আসলে আইয়ুবীর কাছে লেখা হয়নি। চিঠি আল মালিকুস সালেহ লিখেছিল সাইফুদ্দিনের কাছে। কিন্তু যে কসেদকে আল মালিকুস সালেহ নির্বাচন করেছিল এ চিঠি সাইফুদ্দিনের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সে ছিল মূলত আইয়ুবীর গোয়েন্দা। তাই চিঠিটি সাইফুদ্দিনের কাছে না গিয়ে এসে পৌঁছল আইয়ুবীর কাছে। চিঠিতে আল মালিকুস সালেহ লিখেছিল, ভাই সাইফুদ্দিন, আপনার চিঠি পেয়েছি। চিঠি পড়ে বুঝতে পেরেছি আপনি আমার উপর যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। আপনার এ ক্ষোভের সঙ্গত কারণও আছে। আমি সালাহ উদ্দিন আইয়ুবীর কাছে অস্ত্র সমর্পণ করে তার সঙ্গে সন্ধি করেছি। নিঃসন্দেহে এটা আমাদের সংকল্প ও শপথের পরিপন্থী, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। আপনি জানেন আমার সেনাবাহিনী তার বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে গিয়েছিল। আমার সৈন্যরা ছিল ভীত, সন্ত্রস্ত এবং ক্লান্ত। বহু সৈন্য আগেই নিহত হয়েছিল, বাকিদেরও অনেকে ছিল আহত। তারা কেউ যুদ্ধ করার অবস্থায় ছিল না। এই অবস্থায় আহত সৈন্যদের মৃত্যুর দুয়ারে ঠেলে দিলে তাতে কোনো লাভ হতো না আমাদের। আমার সেনাপতি ও কমান্ডোরা অবস্থা দৃষ্টে আমাকে পরামর্শ দিল সালাহউদ্দিন আইয়ুবীর সাথে সন্ধির নামে প্রতারণা করে তাদের জীবন বাঁচাতে। তাদের বেষ্টনী থেকে নিজের সৈন্যদের মুক্ত করার আর কোনো পথ না দেখে এ প্রস্তাব আমি মেনে নিতে বাধ্য হই। ফলে কী পরিস্থিতিতে এবং কেন আমি সুলতান আইয়ুবীর কাছে সন্ধির প্রস্তাব পাঠিয়েছিলাম নিশ্চয়ই তা বুঝতে পারছেন। সম্মানিত ভাই গাজী সাইফুদ্দিন, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি কিছুটা সময় হাতে পাওয়ার জন্য এ সন্ধি করেছি। এ সন্ধি না করলে আমার কাছে আজ আর একটিও সৈন্যও থাকতো না। আমি এখন হলবে বসে আমার সৈন্যদেরকে নতুন করে সাজাচ্ছি, নতুন সৈন্যও ভর্তি করছি। আমি সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীর দাবি অনুসারে এ শর্ত মেনে নিয়েছি যে তার বাহিনী হলব অভিমুখে অগ্রসর হলে তার অগ্রগতি প্রতিরোধ করব না। কিন্তু তিনি যখন এখানে আসবেন তখন তার সৈন্যদের এমনভাবে বাধা দেয়া হবে যে বাধার কথা তিনি চিন্তাও করেননি। আপনিও আপনার সৈন্যদেরকে নতুনভাবে আদ্যপান্ত সাজিয়ে নিন, কারণ সুলতান আইয়ুবীর শক্তি নিঃশেষ করতে হলে আবারও আমাদের মিলিতভাবে যুদ্ধে নামতে হবে। এ চিঠিতে আরও অনেক কিছু লেখা ছিল। ঐতিহাসিকরা একমত হয়েছেন আল মালিকুস সালেহ সুলতান আইয়ুবীকে ধোঁকা দিয়েছিলেন। সাইফুদ্দিনের চিঠির উত্তরে তিনি যে চিঠি পাঠিয়েছিলেন ভাগ্যক্রমে তা সুলতান আইয়ুবীর হাতে গিয়ে পড়েছিল। যদি এ চিঠি আইয়ুবীর গুপ্তচরের হাতে না পড়ে অন্য কারো হাতে পড়ত তাহলে আইয়ুবী কোনোদিনই এসব তথ্য জানতে পারতেন না। ইউরোপের ঐতিহাসিকরা অবশ্য বলেছেন চিঠি খামে পুরার সময় ভুলক্রমে তা সুলতান আইয়ুবীর নামের খামে ঢুকানো হয়েছিল। কিন্তু মুসলিম ঐতিহাসিকরা একমত সুলতান আইয়ুবীর গোয়েন্দা বিভাগ সবখানে এমন সতর্ক ও দক্ষতার সাথে নিযুক্ত ছিল যে তার গোয়েন্দাই এ কাজটি করেছিল। কাজী বাহাউদ্দিন সাদ্দাদ লিখেছেন, এ চিঠি সুলতান আইয়ুবীকে এমন কঠিন চিন্তায় ফেলেছিল যে তিনি কয়েক ঘন্টা তার সঙ্গী সাথীদের সাথেও কথা বলেননি। তাঁবুতে একা বসে চিঠির বিষয় নিয়ে চিন্তায় নিমগ্ন ছিলেন। যাই হোক, একসময় তার এই অবস্থা কেটে গেল। তাঁবুর বাইরে এসে তিনি সঙ্গীদের বললেন, তোমাদের জন্য একই সাথে বেদনা ও খুশির একটি খবর আছে। বেদনার কারণ হচ্ছে আল মালিকুস সালেহ সন্ধির নামে
আমাদেরকে ধোঁকা দিয়েছেন। খুশির কারণ হচ্ছে সে যে ধোঁকা দিয়েছে সেই খবরটি আমরা জেনে গেছি। আমাদের কসেদ আমাকে আজ এমন একটি পত্র দিয়েছে যাতে শত্রুদের ষড়যন্ত্র ও পরিকল্পনার বিস্তারিত উল্লেখ আছে। তিনি আল মালিকুস সালেহ ও তার দোসরদের উপযুক্ত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তখনই হলবে চড়াও না হয়ে তিনি দ্রুত আল জাজিরা, দাইয়ার ও বাকার থেকে নতুন সৈন্য পাঠানোর আদেশ দিয়ে সেনাপতিদেরকে নিয়ে বসলেন নতুন করে যুদ্ধ পরিকল্পনা তৈরির কাজে। আরও একটি রক্তাক্ত যুদ্ধের নিখুঁত পরিকল্পনা তৈরিতে মগ্ন হয়ে পড়লেন সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী ও তার বিশ্বস্ত জাদরেল সেনাপতিগণ।